এই রাজ্যের আগরতলায় হোটেল ব্যবসা করতে এসে পোলো টাওয়ার গ্রুপের জালিয়াতি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। জাল জোচ্চুরি করে সরকারকে ধোঁকা দিচ্ছে তারা, ঠকাচ্ছে আম জনতাকে। সংবাদপত্রের কাছে এটাই এখন বড় খোরাক। রীতিমতো শোরগোল ফেলে দেওয়া পোলো টাওয়ারের অপকীর্তি শুনলে চমকে উঠতে হবে। এই নিয়ে একটি রিপোর্ট। কাগজে কলমে জারি চুরি করে রাজ্যের উন্নয়নের ফানুস উঠছে রাজ্যে, কিন্তু ভেতরটা যে কতটা ফাঁপা তা হয়তো অনেকেই জানেন না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও ঘুমে রেখে চলেছে একটা অংশের দ্রুত শেয়ালের দল। জাদু সম্রাট পিসি সরকারের মায়াবী ইন্দ্রজাল হার মানবে বাস্তবের মাটিতে তাদের এই চাটুকারিতার সামনে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি উঠে এসেছে আমাদের অন্তর তদন্তে। কি সেই ঘটনা, কিভাবে রাজ্য সরকার এবং রাজ্যের মানুষের সাথে জালিয়াতি করা হয়েছে, এমনকি রাজ্যের বিরোধীরা পর্যন্ত কেন টের পায়নি, কিভাবে সরকারের কাছ থেকে লিজে পাওয়া জমিতে তৃতীয় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে ফুলে ফেঁপে উঠেছে হোটেল পোলো টাওয়ার। দেখুন, 2015 সাল রাজ্যে পর্যটনের বিকাশের ক্ষেত্রে স্টার ক্যাটাগরি হোটেলের প্রয়োজনীয়তা অনুভব করে তখনকার সময় কমিউনিস্ট শাসিত রাজ্য সরকার সেই অনুযায়ী 5 স্টার হোটেলের জন্য দরপত্র আহ্বান করা হয়। 14 ডিসেম্বর 2015-তে তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে টিটিডিসি অর্থাৎ ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের টেন্ডার প্রকাশ করা হয়, যার পরিপ্রেক্ষিতে 5টি সংস্থা আবেদন করে, যার মধ্যে গুয়াহাটির ল্যান্ডমার্ক হোটেল, আগরতলার রাজধানী হোটেল, মেসার্স পাপিয়া ক্যাটারিং, মিস্টার সজীব সাহা এবং শিলংয়ের হোটেল পোলো টাওয়ার দরপত্র জমা করে। এর জন্য একটি কমিটি গঠন করা হয়, যে কমিটি এই 5 সংস্থার দরপত্র স্ক্রুটিনি করে 2টি সংস্থার ত্রুটি পাওয়ায় সেগুলি বাতিল করে দেয়। বাকি 3টি সংস্থার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে 4 জুন ও 6 জুন টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল আবেদন খতিয়ে দেখে শিলংয়ের হোটেল পোলো টাওয়ারকে সর্বনিম্ন দরদাতা ঘোষণা করে। নিয়মানুসারে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবার পর 15 জুন 2016-তে পর্যটন নিগম লেটার অব ইন্টেন্ট হোটেল পোলো টাওয়ারের ডিরেক্টর দেবাল ত্রিভোয়ালের হাতে সঁপে দেয়। সে অনুযায়ী 4 অক্টোবর 2016-তে পর্যটন নিগম ও হোটেল পোলো টাওয়ার একটি চুক্তিপত্র করে। উল্লেখ করার মতন বিষয় হচ্ছে, এই চুক্তিপত্রে 2 পক্ষের স্বাক্ষর ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তির স্বাক্ষর ছিল না। আশ্চর্যের হলেও এটাই সত্যি যে পর্যটন নিগমের তৎকালীন এমডি তাপস রায় এবং হোটেল পোলো টাওয়ারের ডিরেক্টর দেবাল ত্রিভোয়াল ছাড়া আর তৃতীয় কেউ সাক্ষী হিসেবেও উপস্থিত ছিলেন না। অন্তত সেই চুক্তিপত্র এই সাক্ষী বহন করে। সেদিন যে চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছিল তাতে কোনো জায়গাতেই সেই হোটেল মল মাল্টিপ্লেক্স নির্মাণের বিষয়টি উল্লেখ ছিল না। 2 নভেম্বর 2016-তে জারি করা একটি মেমোরেন্ডামে 2.2326 একর জমি হস্তান্তর করার কথা উল্লেখ করা হয়। সে অনুযায়ী 22 নভেম্বর 2016-তে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পিএমসির অর্থাৎ প্রজেক্ট মনিটরিং কমিটির কাছে প্রথম চিঠি দেয় 29 মার্চ 2017-তে, যার অর্থ দাঁড়ায় যে গঠিত প্রজেক্ট মনিটরিং কমিটির সেই চিঠিতে জুড়ে দেওয়া প্ল্যান খতিয়ে দেখে ছাড়পত্র দিলেই কাজের প্ল্যান আগরতলা পৌর নিগমে জমা করা হবে। সে অনুসারে প্রথম প্ল্যানের কাজ শুরু হয়ে যায়। এরপরে সন্তপর্ণে হোটেল পোলো টাওয়ার দ্বিতীয় প্ল্যানে মল ও মাল্টিপ্লেক্স অন্তর্ভুক্ত করে দিয়ে আগরতলা পৌর নিগমের কাছ থেকে ছাড়পত্র আদায় করে নেয়। কিন্তু সেই প্ল্যানটি যখন পিএমসি অর্থাৎ প্রজেক্ট মনিটরিং কমিটির কাছে যায়, তারা সেক্ষেত্রে ছাড়পত্র দেয়নি। কারণ 12 এপ্রিল 2016-তে গীতাঞ্জলি গেস্ট হাউসে প্রিমিটিং বৈঠকে তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এখানে মল ও মাল্টিপ্লেক্স নির্মাণ করা যাবে না। 9 মে 2016-তে F275 PLTT 2110 Part 1 2377588 ইস্যু নাম্বার 2-তে লিখিতভাবে মল ও মাল্টিপ্লেক্স প্রহিবিটরি লিস্টে রেখেছিল। 12 সেপ্টেম্বর 2017-তে অবাক করে দিয়ে দ্বিতীয় প্ল্যান এএমসিতে জমা করে দেয়। পর্যটন নিগমের পিএমসির ছাড়পত্র ছাড়াই 2 জানুয়ারি 2019 পৌর নিগম থেকে মল ও মাল্টিপ্লেক্সের অনুমতিও আদায় করে নেয়। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে পৌর নিগম সমস্ত চুক্তিপত্রের বিষয়ে অবগত না হয়ে শুধুমাত্র টেকনিক্যাল দিকগুলি দেখেই অনুমতি দিয়েছে, তারপরেও তো প্রশ্ন থাকে যে প্ল্যান যখন বাস্তবায়ন করেছিল হোটেল কর্তৃপক্ষ তখন কোথায় ছিল পর্যটন নিগমের প্রজেক্ট মনিটরিং কমিটি, যার কাজ ছিল সেই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখা।
এই বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ গুঞ্জন দেখা দিতে কিছু সময়ের জন্য কাজের গতি স্লট করে দেওয়া হয়। পরে পিএমসি কাকের সাবান লুকোনোর মতো সেই ফাইল পাঠিয়ে দেয় আইন দপ্তরে। আইন দপ্তর অ্যাডভোকেট জেনারেল পরামর্শ চাইলে অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে 4 জুন 2021 নিজের চিঠিতে প্রকৃত কাজে ডিভিশন থাকায় সরকারি কোষাগারে যেন ক্ষতি না হয় সেদিকে নজর রেখে ইউসিএফ অর্থাৎ আপফ্রন্ট কনসেশন ফির বিনিময়ে যেন অনুমতি দেওয়া হয় বলে জানিয়ে দেন। সেই অনুযায়ী আইন দপ্তর নোট নাম্বার 126 নম্বর F275P1TT210 পার্ট 6 চিঠিতে অতিরিক্ত শুল্ক চার্জ করে অনুমতি প্রদানের সপক্ষে মন্তব্য করে। মজার বিষয় হচ্ছে সেই চিঠিতে আইন দপ্তর উল্লেখ করে যে হোটেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেই ক্ষতিপূরণের পরিমাণ যেন নির্ধারণ করা হয় এবং আইন দপ্তরের সেই চিঠি মোতাবেক পর্যটন নিগম 98,37,174 টাকা নির্ধারণ করে। 13 জানুয়ারি 2023 সরকারিভাবে পর্যটন নিগম F275 PPP TTD 2110 পার্ট B71130911 মূলে হোটেল পোলো টাওয়ারকে মল ও মাল্টিপ্লেক্স অপশনাল ক্যাটাগরিতে শামিল করার ছাড়পত্র দিয়ে দেয়। চাঞ্চল্যের বিষয় হচ্ছে যা মূল চুক্তিতে ছিল না তা এলো এক নির্ধারণের পরে কিভাবে জুড়ে গেল, যেখানে ভিজিল্যান্ট কমিশনারের নির্দেশিকা অনুযায়ী এলো এক স্তরের পরে কোনো পোস্ট নেগোসিয়েশন করা যায় না, যা কিনা বিজেপি সরকার গঠন করার পর সবচেয়ে উল্লেখযোগ্য বাদল চৌধুরী বনাম রাজ্য সরকারের মামলাতেও ভিজিল্যান্ট কমিশনের এই নির্দেশিকাটি আলোচনা হয়েছিল। অথচ 4 অক্টোবর 2016 চুক্তিপত্র অনুসারে মল ও মাল্টিপ্লেক্স প্রহিবিটারি তালিকায় থাকা সেই পয়েন্টটিকে গায়েব করে দিয়েই আরবিট্রেশন জারি করে দেওয়া হয়। আর সেই জালিয়াতির মাধ্যমে অনুমতি নিয়ে না হলো মল ও মাল্টিপ্লেক্সের। হোটেল পোলো টাওয়ারকে সরকারের লিজে যে জমি হোটেল ব্যবসার জন্য প্রদান করে সেখানে কিসের ভিত্তিতে হোটেল পোলো টাওয়ার সরকারকে ব্রাত্য রেখে তৃতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ব্যবসায়িক চুক্তিতে দিতে পারে, এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। চুক্তির খেলাপ করে নির্মাণ হওয়া মল ও মাল্টিপ্লেক্স আইন দপ্তরের পরামর্শ অনুযায়ী যদি অনুমতি দেওয়াই হলো, তবে সেক্ষেত্রে পুনরায় ওপেন টেন্ডার কেন ডাকা হলো না? কেন রাজ্যের অন্যান্য ব্যবসায়ীদেরকে ব্রাত্য রাখা হয়েছে? সেই ক্ষেত্রে যে হোটেল পোলো টাওয়ার চুক্তির খেলাপ করলো তাদেরকেই আবার জামাই আদরে নিয়ম বহির্ভূত ভাবে মল ও মাল্টিপ্লেক্স ব্যবসার অনুমতি দেওয়া হলো কিভাবে? আবার সেই জায়গায় পোলো টাওয়ার ছাড়া তৃতীয় পক্ষের ব্যবসায়ী সংস্থা এসে কিসের ভিত্তিতে ব্যবসা শুরু করে দিয়েছে? স্বজন পোষণের প্রাসাদ কার পকেটে ঢুকেছে? এর পেছনে কোন আধিকারিক বা কোন ক্ষমতার রাজনেতার হাত ছিলেন, যার এক কলমের খোঁচায় নাক কেটেছে রাজ্য সরকারের? স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে হলে কাল বিলম্ব না করে দ্রুত এই সব প্রশ্নের উত্তর রাজ্যের মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন রাজ্য সরকারের, এমনটাই মনে করেছেন সুবুদ্ধি সম্পন্ন মানুষ।